আমরা লাস্ট ডে পর্যন্ত যেটা প্লাগিনসের ইউজ পর্যন্ত দেখে ফেলেছিলাম, কীভাবে নতুন প্লাগিনস দিয়ে আমরা নতুন ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। আমরা ই কমার্স ওয়ার্ডপ্রেস নামে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস সাইট নিয়েছিলাম। সাইট নেওয়ার পর যেটা করেছিলাম সেটা হচ্ছে যে সাইটটাতে একটা কম্পোনেন্ট দিয়েছিলাম, ও কমার্স কম্পোনেন্ট বলবো না, এটাকে প্লাগইন বলবো, তাই না? ও কমার্স নামে একটা প্লাগইন ইনস্টল করেছিলাম, আর প্লাগইন ইনস্টল করার পর ই কমার্সের একটা টেমপ্লেটও এর ভেতরে অ্যাড করেছিলাম। আর প্লাগইন ইনস্টল করে প্লাগইনের আন্ডারে যে উইজার্ডগুলো ছিল সেটা উইজার্ডগুলো প্লেস করেছিলাম আমাদের মেইন বার সাইড বারগুলোতে। আর কিছু প্রোডাক্ট তৈরি করেছিলাম ক্যাটাগরি ওয়াইজ। সো ক্যাটাগরি ওয়াইজে প্রোডাক্ট আসছে। অ্যাকচুয়ালি এখানে আমরা গতদিন পর্যন্ত যেটা দেখেছিলাম যে মোটামুটি সব কিছুই করে ফেলা সম্ভব। একটা ই কমার্স বানানোর জন্য যা যা দরকার এগুলো সবই এখান থেকে করে ফেলা সম্ভব হচ্ছে। ঠিক আছে, সবই করে ফেলা সম্ভব। ইভেন এখানে কার্ড, শপিং কার্ট, চেক আউট, অর্ডার প্রসেস, পেমেন্ট, এভরিথিং এখান থেকে করা সম্ভব হচ্ছে, রাইট? সো এটা আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, একটা লং গ্যাপ, এক সপ্তাহের গ্যাপ ছিল মাঝে। একটা হোমওয়ার্ক বা হোম ট্যাক্স দিয়েছিলাম যে হোম ট্যাক্সের মাধ্যমে একটা কমপ্লিট ই কমার্স বানিয়ে নিয়ে আসার কথা। এবং সেটা কতজন করেছে? আপনি তো ছিলেন না, আপনারা দুজন ছিলেন, করেছেন? আচ্ছা, একটা ফ্রেশ ই কমার্স বা ইনস্টল দেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল দেন, ও কমার্সটা আবার করেন, আর একটা নতুন টেমপ্লেট ইনস্টল করে নেন। ও কমার্সের টেমপ্লেট দেওয়া আছে না আপনাদের কাছে? ও কমার্সের টেমপ্লেট দেওয়া আছে? লাস্ট ডেতে 4টা টেমপ্লেট নামানো হয়েছিল, আপনি ছিলেন না। তাহলে ও কমার্সের টেমপ্লেটও সার্চ দেন এবং টেমপ্লেট ইনস্টল করেন। আগে ফার্স্টে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। ওয়ার্ডপ্রেসের ভেতর থেকে ও কমার্সের একটা টেমপ্লেট বা ই কমার্স একটা থিম সার্চ করে ওটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে। দুই হচ্ছে যে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইনে গিয়ে কীভাবে প্লাগইন ইনস্টল করতে হয় তার আগের ক্লাসে শিখিয়েছিলাম। একটা প্লাগইন ইনস্টল করব, প্লাগইনটা হচ্ছে ও কমার্স। ওকে, ও কমার্স ইনস্টল করার পর আমরা আস্তে আস্তে করে ক্যাটাগরি তৈরি করব, আমরা তার ভেতরে প্রোডাক্ট তৈরি করব। ঠিক আছে, হ্যাঁ, ও কমার্স হচ্ছে একটা প্লাগইন আর কি। অলরেডি একটা করেছি। আহ, নজরুল আসছে? আসবে না? আচ্ছা, ঠিক আছে, আপনারা এটা করেন। আপনার ফার্স্টে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন, ডাউনলোড দেন। ডাউনলোড দিয়ে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেলেন, একটা টেমপ্লেট ইনস্টল করে ফেলেন এবং ও কমার্সটা ইনস্টল করে ফেলেন। 10 মিনিট পর থেকে আমি আপনাদের সাথে সাথে এগাচ্ছি এবং দেখাবো আর কি কীভাবে করতে হবে। আগে একটু দেখেন, আমি ওয়ার্ডপ্রেসকে এক্সট্রাক্ট করেছি। এক্সট্রাক্ট করে ই কমার্স ওয়ার্ডপ্রেস বানিয়েছিলাম। আমি নামটা চেঞ্জ করে ডাব্লিউপি রাখছি। একটা ওয়ার্ডপ্রেস, ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব আর কি। কীভাবে আগাচ্ছি আমি, ধীরে ধীরে কীভাবে আগাচ্ছি, বা একটা ওয়ার্ডপ্রেস দিয়ে কীভাবে একটা ভিন্ন টাইপের সাইট তৈরি করে ফেলা সম্ভব সেটা একটু দেখার চেষ্টা করছি। ফার্স্টে এটাকে আমরা আমাদের সার্ভারের মধ্যে নিয়ে যাই। গতদিন করেছিলাম, আজকে আরও কিছু বিষয় অ্যাড করবো এর সাথে। যদিও হাবিব নেই, হাবিব কি বিজি? ডুরিং করে তো এটা আমার ফ্রেশ ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। ফার্স্টে তো সার্ভারে রেখে আমি শুরুতে এটাকে ইনস্টল দেওয়ার চেষ্টা করব।
আপনার বাঘ মারা তাহলে হ্যাঁ ই কমার্স ডাব্লিউপি ইনস্টলটা আমরা করে ফেলি। হ্যাঁ, ইনস্টলটা অলরেডি আপনারা করে ফেলেছেন, রাইট? ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে শুরুতে কি চলে আসে? ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে তো একটা ব্লগিং সাইট চলে আসে। আমরা আসুক ব্লগ আসুক, ফ্রেশ একটা ব্লগ আসুক, তারপরে আমরা ওটাকে আমরা ই কমার্সে কনভার্ট করে ফেলব। কীভাবে ই কমার্সে কনভার্ট করছি সেটা হচ্ছে আলোচনার বিষয়। আমরা লাস্ট 2-3টা ক্লাসে যেটা শিখেছি যে কীভাবে এর ভেতরের বিষয়গুলো ইউজ করা যায়। আমাদের অ্যাডমিন প্যানেলটা দেখব। অ্যাডমিন প্যানেলে আমরা মিডিয়া ইউজ দেখেছি, পোস্ট ইউজ দেখেছি, ক্যাটাগরি তৈরি করা দেখেছি, অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিম ইউজ করা দেখেছি, উইজার্ড ইউজ করা দেখেছি, তাই না? কাস্টম মেনু তৈরি করা শিখেছি, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ মানে একটা থিম কীভাবে কাস্টম করা যায় সে বিষয়গুলো আমরা সব শিখেছি। তারপরে প্লাগইনের ইউজ শিখেছি, বেশ কিছু প্লাগইন আমরা ইনস্টল করে করে আমরা ইমপ্লিমেন্ট করতে শিখেছি ওয়ার্ডপ্রেসের মধ্যে, তাই না? বেশ কিছু বিষয় ইমপ্লিমেন্ট করতে শিখেছি। সো আজকে এক্সপোর্ট ইম্পোর্টের একটা বিষয় আছে, সেই বিষয়গুলো দেখব। তারপরে আবার কিছু জেনারেল সেটিংস আছে, সেই জেনারেল সেটিংসগুলো আমরা দেখার চেষ্টা করব। তো ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নেই। ওয়ার্ডপ্রেসের ডেটাবেস নেম দিতে বলছে। আমাদের প্রজেক্টের নামটা ই কমার্স ডাব্লিউপি। স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুযায়ী আমরা যেটা করি আর কি বা করতে বলি সেটা হচ্ছে যে প্রজেক্টের নামের সাথে মিল রেখে ডেটাবেসের নামটা দিতে হবে। সো আমাদের প্রজেক্টের নামটা হচ্ছে ই কমার্স ডাব্লিউপি। তার আগে আমি বসিয়ে দিচ্ছি ডিবি আন্ডারস্কোর। হ্যাঁ, এটা একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আর যে কোনো ধরনের ডাটা রাখার জন্য আমরা কলিশনটা সেট করছি UTF-8 জেনারেল CI, দেন ক্রিয়েট। এই ডেটাবেসটা অ্যাকচুয়ালি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের এই জায়গাটাতে ডেটাবেসের নামটা বসিয়ে দিব। ডেটাবেসের যে ইউজার নেম সেটাকে আমরা বসাবো, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক করে দিচ্ছি এবং ডেটাবেসের হোস্ট লোকাল হোস্ট বলে দিচ্ছি। টেবিল প্রিফিক্স WP এটা বাই ডিফল্ট থাকে। সাবমিট করছি। সাবমিট করার পর রান দ্য ইনস্টল। এবার ধরো সাইট নেম চাচ্ছে, ই কমার্স। ইউজার নেম আমি অ্যাডমিনই বলছি, যেটাতে কমফোর্টেবল। উইক পাসওয়ার্ড হলো যেটা মনে রাখা যায় আর কি, অ্যাডমিনই আমি দিচ্ছি। ইমেল অ্যাড্রেস একটা দিয়ে দিচ্ছি। প্রাইভেসি অ্যালাউ সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স দিস সাইট। সার্চ ইঞ্জিন নিয়ে যে বিষয়টা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় কাজ করার জন্য বা সাইট মার্কেটিং করার জন্য। ওকে, তো সার্চ ইঞ্জিন তো নাম শুনেছেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিনগুলোতে সাইট কীভাবে আনতে হয় তার একটা অ্যাকচুয়ালি টেকনিক, যে কীভাবে আপনি সার্চ ইঞ্জিনগুলোতে সাইটটা নিয়ে আসবেন। সো ফ্রিল্যান্সিংয়ের যে বিষয়গুলো বা যে ডোমেনগুলোতে সবচেয়ে বেশি কাজ আসে তার মধ্যে অন্যতম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সবচেয়ে বেশি। আর এখন ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে সবচেয়ে বেশি আর্ন করা যাচ্ছে যে ডোমেইনটার মাধ্যমে, তার নাম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। ওকে, বাট আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে আপনার আরও দুইটা বিষয় জানা দরকার হবে বা জানতে হবে। এক, সাইট তৈরি করা, কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে সাইট তৈরি করা এবং ওই সাইটটাকে মার্কেটিং করতে পারা, তার মানে SEO শেখা। আপনি অ্যাফিলিয়েশন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যখন যাবেন তখন আপনাকে অবশ্যই সাইট ডেভেলপমেন্টও শিখতে হবে, নিজে নিজে এডিট করতে পারার বিষয়গুলো জানতে হবে এবং এটাকে সার্চ ইঞ্জিনে অপটিমাইজও করতে পারতে হবে। দেন আপনি ভালো অ্যাফিলিয়েট মার্কেটার হতে পারবেন। মিলিংটা হচ্ছে যে ডিলারশিপ নেওয়া, অন্য একজন ভেন্ডরের কাছ থেকে আপনি ডিলারশিপ নিচ্ছেন। ডিলারশিপটা এইরকম আর কি, আমার ডিলাররা নর্মালি কী করে, তার প্রোডাক্টগুলো নিজের স্টেশনে এনে বিক্রি করে দেয় এবং মাঝখান থেকে পার্সেন্টেজ পায়। বাট
ওয়েব বেসড অ্যাফিলিয়েশনের মূল বিষয়টা হচ্ছে যে আপনি তার অ্যাফিলিয়েট হচ্ছেন, তার প্রোডাক্টগুলো আপনি প্রমোট করে দিচ্ছেন এবং আপনার মাধ্যমে যে প্রোডাক্টগুলো সেল হয়ে যাচ্ছে তার একটা পার্সেন্টেজ আপনি আপনার অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন। বুঝতে পেরেছেন? এটা মনে করেন যে আমি আপনাকে একটা আইডি দিয়ে দিলাম, আপনার একটা সাইট আছে, আপনি মার্কেটিং করলেন, আমার একটা কোর্সের মার্কেটিং করলেন, ওই স্টুডেন্টটা আপনার সাইট থেকে হয়ে আমার সাইটে আসলো এবং আমার সাইটে রেজিস্ট্রেশন করার পর আমার সাইট ক্লাসে ভর্তি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, মনে করেন আপনার একটা সাইট আছে, আপনার সাইটে আমার সাইটের কোনো একটা কোর্স দেওয়া আছে, রাইট? লাইক তালা ট্রেনিংয়ের এই সাইটের কোর্সটা আপনার সাইটেও দেওয়া আছে, এই কোর্সটা যখন আপনার সাইট থেকে ক্লিক করলো সে এখানে চলে আসলো। এবং কেউ যদি এখান থেকে রেজিস্ট্রেশন করে, মনে করেন আমার এখানে একটা রেজিস্ট্রেশনের লিঙ্ক আছে, কেউ যদি আমার সাইটটাতে রেজিস্ট্রেশন করে বা এই কোর্সটাতে রেজিস্ট্রেশন করে, আমরা ট্র্যাক করে রাখলাম এটা কার মাধ্যমে আসলো, আপনার মাধ্যমে আসলো। সে যদি কোর্সে ভর্তি হয়ে যায়, যে পেমেন্টটা আমাকে দেবে তার একটা অংশ আমি আপনাকে দিয়ে দিই কমিটমেন্ট অনুযায়ী। বুঝতে পেরেছেন? সো অ্যামাজন আছে, ইবে আছে, বা বড় বড় যারা ভেন্ডর আছে তারা তাদের প্রোডাক্টগুলো এভাবে অ্যাফিলিয়েশন দিয়ে থাকে। ওকে, অ্যাফিলিয়েশনের মাধ্যমে কয়েক হাজার ডলারও আর্ন করা সম্ভব পার মান্থ। বুঝতে যাচ্ছে? সো অ্যাফিলিয়েশন জানার জন্য আপনাকে এসইও জানতে হবে, সাইট ডেভেলপমেন্ট জানতে হবে। সো এই যে ওয়ার্ডপ্রেস শিখছেন, আপনাকে কিন্তু অনেক বড় ধরনের কোনো সাইট বানাতে হবে না, সিম্পল টাইপের সাইট আপনি বানাবেন এবং তাদের প্রোডাক্টগুলোর ইনফরমেশন আপনি এখানে দিয়ে রাখবেন। তারা কোড প্রোভাইড করবে, সেই কোডটা আপনি এখানে দিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, সো এখানে বলা হচ্ছে যে আমার সাইটটা সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সড হবে কিনা, সার্চ ইঞ্জিনে অ্যালাউ করা যাবে কিনা এই সাইটটাকে। হ্যাঁ, আমার অলওয়েজ বাই ডিফল্ট কিন্তু টিক মার্কস থাকে, আমরা টিকটা দিয়ে দিচ্ছি, ইনস্টল করে দিচ্ছি ওয়ার্ডপ্রেসকে। সাকসেসফুলি ইনস্টল হয়েছে। এবার আমাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়েছে, মোর স্টেপ, সরি টু বি। সো ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড আমি যেটা চুজ করেছি এবং লগ ইন করবো। আমার ইউজার নেম কি ছিল? অ্যাডমিন। পাসওয়ার্ড কি ছিল? অ্যাডমিন। লগ ইন করছি। চলে আসছে আমার ড্যাশবোর্ড। আমরা কি কি শিখেছি? পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইনস, এই পর্যন্ত শেখা হয়ে গেছে। ইউজার টুল, সেটিংস, এগুলো কিন্তু আমরা এখনো দেখি নাই। এবার প্লাগইনস নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম, বিভিন্ন ধরনের প্লাগইনস ইনস্টল হয়েছে। আমরা বড় ধরনের একটা প্লাগইনস নিয়ে লাস্ট ডের মাঝামাঝি সময় শুরু করেছিলাম এবং ওখানে একটা প্লাগইনস আমরা ইনস্টল করেছিলাম কি, ও কমার্স। তো যার মাধ্যমে আমার পুরো সাইটটাকে ই কমার্সের রূপ দেওয়া সম্ভব হচ্ছিল। অলরেডি আমরা করেছিলাম, যেটা আবারও আজকে দুজন নতুন হওয়াতে আমরা রিপিট করছি। আর এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে যে অ্যাপিয়ারেন্সে গিয়ে, থিমে গিয়ে একটা থিম রেডি করে ফেলবো। আমরা যদি দেখি যে আমাদের ই কমার্সের আমাদের যে সাইটটা বাই ডিফল্ট অবস্থায় কেমন এসেছে, ভেরি সিম্পল একটা সাইট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই যে ভেরি সিম্পল একটা ব্লগিং সাইট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা একটা ও কমার্স থিম সরাসরি ডাউনলোড করে ইনস্টল করতে পারি কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। সো অ্যাড নিউয়ে যাচ্ছি, উপরে একটা মেসেজ দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস 4.4 অ্যাভেলেবেল, প্লিজ আপডেট নাও। ক্লিক করলে 4.4 কিন্তু চলে আসবে। আমরা কিন্তু এখন 3.9 সামথিং ইউজ করছি। ওকে, সার্চ দিচ্ছি, ও কমার্স থিম আমি যদি যাই, এটা প্লাগইন না, এটা আমি ফার্স্টে থিম ইনস্টল করছি। ও কমার্স, হ্যাঁ ও কমার্স থিম, এটা
ই কমার্সের জন্য ও কমার্সের একটা প্লাগইন আছে, নিউজের জন্য আলাদা আলাদা ধরনের প্লাগইন থাকে আর কি। নিউজ প্লাগইনস যদি আপনি প্লাগইনসের মধ্যে গিয়ে যদি অ্যাড করেন, দেখবেন যেন নিউজ প্লাগইন সার্চ দিলে প্রচুর নিউজ চলে আসে। প্রেস নিউজ নামে একটা প্লাগইন আছে। এখানে ই কমার্সের কোনো থিম কিন্তু আসে নাই আলটিমেটলি, এটা ও কমার্স না দিয়ে ই কমার্স থিম নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে চলে আসে। ওয়ার্ডপ্রেসের দেন এটা শেয়ার করে দেন, সবাই নিয়ে নিক, তাহলে তো হলোই। নাম থেকে আমরা টান দিলে পাবো। মানে এটা হচ্ছে ওই এক ক্লায়েন্ট তিনি অংশ তিনি দিয়েছিল তখন তাই আমি কি করে ভিডিও হ্যাঁ, সুন্দর থিম হলে এটা সাজানো অনেক ইয়ে হবে আর কি, সুন্দর দেখাবে। এখানে কিছু থিম চলে আসছে কিন্তু অলরেডি, খেয়াল করেছেন ই কমার্সের থিম নিয়ে যখন আমরা সার্চ দিয়েছি, এটা সব ওয়ার্ডপ্রেসেরই, এগুলো সব ফ্রি থিম। ঠিক আছে, ফ্রি থিমগুলো আমরা অ্যাড করতে পারি। আমরা থিম ডাউনলোড দিলাম, কিন্তু অ্যাড করলাম যে আমরা যে ফন্টের যে প্রিভিউটি এটাতে আসে না। এটা অ্যাকচুয়ালি বাই ডিফল্ট যে প্রিভিউটা দেখাচ্ছে এভাবে এত এই অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব, এর একটা ইমেজ দিয়ে রেখেছে। এই পজিশনগুলো আছে, আপনি সেটা ইউজ করতে পারেন, ইউজ করে এভাবে তৈরি করতে পারেন। সরাসরি আপনি তো প্রোডাক্ট কোনো কিছু অ্যাড করেন নাই, ক্যাটাগরি অ্যাড করেন নাই, প্রোডাক্ট অ্যাড করেন নাই, ফিচার প্রোডাক্ট অ্যাড করেন নাই, তাহলে এটা কিভাবে আসবে? তারা একটা স্ক্রিনশট দিয়ে রেখেছে। না ক্যাটাগরির কাজটা কি, মানে আমি একটা ব্লগ তৈরি করলাম, মানে একটা সেকশন তৈরি করলাম, যেন আমি ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে এই কটা মেনু থাকবে, ক্লিক করলে এই জিনিসগুলো আছে, কি তো সবই মোটামুটি ই কমার্সের উপরের দিকের গুলো ই কমার্সের থিম আর কি।
দেখতে দেখতে করলে হবে কোন থিমটা কোথায় দিয়েছেন সজীব ভাই? হুম আচ্ছা আমি করে দিচ্ছি। পেন ড্রাইভে গন্ডগোল আছে। পেন ড্রাইভে না স্যার, যে আমাদের যাদের ইয়াতে ল্যাপটপ ঢোকাচ্ছি আমাদের নেটওয়ার্ক তো এমটি বন্ধ আছে কি ওয়াইফাই না, নেটওয়ার্ক আপনার মনে হয় বন্ধ আছে। মনে হয় আপনি এটা একটু ক্লিয়ার করে দিন। আমি দিয়েছি কোনটা এলইডি লাইট তাতে লেখা হয়েছে সব দেখেন ওই থিমটা সবাই পেয়েছেন আই হোপ। আচ্ছা আমরা অ্যাডমিনে এসে আমরা সার্চ করে নিচ্ছি না, আপলোড থিম বলবো, যেহেতু ব্রাউজ করে নিতে হবে আমাদের। ব্রাউজ করে থিমটা আমি ডি ড্রাইভে রেখেছি ডাব্লিউপি কমার্স থিম হিসেবে এলেঙ্গা থিম। ইনস্টল নাও। কিছু কিছু থিম আছে যেগুলো প্রিমিয়াম, এই থিমগুলো যখন ইনস্টল করে অ্যাক্টিভ করা হয় নতুন একটা প্যানেলই তৈরি হয়ে যায় ওই থিমের জন্য। ছোটোখাটো থিমগুলো ইনস্টল হলে কিন্তু এই অ্যাপিয়ারেন্সের মধ্যেই থাকে, বাট প্রিমিয়াম থিমগুলো ইনস্টল হলে আলাদা একটা সাইড বার মেনুই ক্রিয়েট হয়ে যায়। এই যে এটা অ্যাক্টিভ করার সাথে সাথে আমাকে বলছে যে লোগোটা দেন, ফেভ আইকন দেন, ঠিক আছে, অ্যাড্রেস টেক্সট দেন, রিজার্ভেশন টেক্সট দেন, রিজার্ভেশন বাটন টেক্সট দেন, বাটন টার্গেট লিঙ্ক দেন, অনেক কিছু বাই ডিফল্ট চলে আসে। বাই ডিফল্ট কিন্তু এটা চলে আসে। সো সেভ অল চেঞ্জেস আমাকে দিতে বলছে। সো এখন যদি এটাকে আমরা দেখি, এই যে এই অবস্থায় আসছে, এই অবস্থাটাই আমার থিমটা আসছে। আচ্ছা এখন আমরা যদি কোনো একটা লোগো এখানে দিতে চাই, আপলোড ইমেজ, হ্যাঁ কোনো মেনু আসে নাই। আপনি সম্ভবত ওই যে ও কমার্স ইনস্টল করে ফেলেছেন। না, আমি ও কমার্স ইনস্টল করি নাই। ও কমার্স ইনস্টল না করলে ওইগুলো আসবে না। আমি জাস্ট আগে থিমটা রেডি করে নিচ্ছি। হ্যাঁ আচ্ছা তাহলে লোগোটা আমি একটা ইমেজ আপলোড করি ডেস্কটপ। এই লোগোটা জেপিজি ইমেজটা দিয়ে দিই, এটা আমার লোগো। ফেভ আইকন
আমি একটা ফেভ আইকন ফেভ আইকনটা আমাদের দিতে বলছে ফেভ আইকন তো বানানো নেই ফেভ আইকন বলতে বোঝাচ্ছে ছোট্ট আইকন ঠিক আছে ফেভ আইকনটা আমরা একটু বানিয়ে নিয়ে আসি রাইট ফটোশপ থেকে বানানোর দরকার নেই হ্যাঁ আমরা আমাদের যে ইমেজটা আছে তারই একটা ফেভ আইকন যদি আমি জেনারেট করতে চাই তাহলে এই যে ফেভ আইকন জেনারেটর .org একটা ওয়েবসাইট আছে এখানে যদি যাই হ্যাঁ ফেভ আইকন জেনারেটর .org তে গিয়ে আমরা আমাদের ইমেজটাকে ব্রাউজ করব আমি এখানে বলছি যে জেনারেট অনলি 16x16 ফেভ আইকন উপরে দরকার নেই অ্যাপ্লিকেশনের জন্য থেকে শুরু করে অনেক ধরনের আইকন সে তৈরি করে দেয় আমি চাচ্ছি যে জেনারেট অনলি 16x16 ফেভ আইকন বলতে বোঝাচ্ছে এই যে এই আইকনগুলোকে আমরা ফেভ আইকন বলছি যেটা টাইটেলের উপরে শো করছে সো আমি ব্রাউজ করে টিটির এই ইমেজটা দিচ্ছি ক্রিয়েট ফেভ আইকন ঠিক আছে ফেভ আইকনটা চলে আসে এখন আমাকে বলা হচ্ছে যে ডাউনলোড করে নেন ফেভ আইকনটা আমি এই যে favicon.ico এটাকে আমি ডাউনলোড করছি আর এটাকে আমি ডেস্কটপেই রাখছি ফেভ আইকনটা ডেস্কটপে দিয়ে দিলাম তাহলে এখন আমার ই-কমার্সের থিমে আপলোড করতে পারছি না ফেভ আইকনটা এই যে ফেভ আইকনটাকে আপলোড করলাম ছোট্ট একটা আইকনিক ইমেজ অ্যাড্রেস টেস্ট লস অ্যাঞ্জেলেস এত আমরা টেক্সটটা দিয়ে দেই লাইক সার্কাস কলাবাগান ঢাকা 1205 এখানে আমাদের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিই এটা রিজার্ভেশনের জন্য এই থিমটা মেইনলি রিজার্ভেশনের জন্য ই-কমার্সের না এটা অ্যাকচুয়ালি টিকিট রিজার্ভেশন বা সামথিং লাইক এই ধরনের জন্য আর কি সো কল 01712742217 তারপরেও আমরা দেখি যে কতটুকু কি হয় মেক রিজার্ভেশন নাও ট্র্যাকিং কোড এগুলো দিচ্ছি না আমরা পেস্ট গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিং কোড গুগল অ্যানালিটিক্স এটা অ্যাকচুয়ালি এসইওর একটা কাজ যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন আমরা সাইটটাকে করব সাইটটা কোথা থেকে ভিজিট হচ্ছে কোন ব্রাউজার দিয়ে ভিজিট করছে কারা ভিজিট করছে ডিরেক্ট ইউজার আসছে নাকি সার্চ ইঞ্জিন থেকে আসছে সকল ইনফরমেশনগুলো নিয়ে অ্যানালাইসিস করার জন্য একটা টুল আছে অনলাইনে যেটাকে বলা হয় গুগল অ্যানালিটিক্স টুল সেটা ফ্রি বাট আমার সাইট থেকে যদি গুগল অ্যানালিটিক্স টুলটা ট্র্যাক করতে চায় গুগল অ্যানালিটিক্সের সাইট অ্যাড করার সাথে সাথে সে কিছু কোড প্রোভাইড করে সেই কোডটা এখানে দিতে হয় যাতে সে আমাকে ট্র্যাক করতে পারে বুঝতে পেরেছেন সেটা সার্চ ইঞ্জিনের একটা বিষয় তো সেভ অল চেঞ্জেস আপডেট হয়েছে এখন চেক করি এই যে লোগোটা চলে আসছে ফেভ আইকনটা এখানে চলে আসছে অ্যাড্রেসটা চলে আসছে এখানে মেক রেজিস্ট্রেশন নাও এই কথাটা এখানে চলে আসে রিজার্ভেশন নাও এই কথাটা চলে আসে অ্যাকচুয়ালি এখানে কলিং করার জন্য এটা চলে আসে আচ্ছা সাইড বারে একটা মেনু বার দেখা যাচ্ছে ফুটারে কিছু অপশনস দেখা যাচ্ছে বাই দ্য ওয়ে এখন আমরা যদি
এখানে ও কমার্সটা ইনস্টল করি, সেক্ষেত্রে কি হয়, তাই না? এই টেমপ্লেটের মধ্যে কি ধরনের ইফেক্ট আসে সেটা একটু দেখি। সো প্লাগইনসে যাচ্ছি আমরা, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ বলছি। হ্যাঁ, না আগেরটা রিজার্ভেশন বাটনটা ওভাবেই রেখেছে, কোনো কিছু চেঞ্জ আনি নাই। অ্যাড প্লাগইনসে সেখান থেকে আমি প্লাগইন সার্চ করতে পারি, ঠিক আছে? আমি ই কমার্স দিয়ে যদি সার্চ দেই, যে প্লাগইনগুলো আসবে ইন্টারনেট চলে যাচ্ছে নাকি একটু দেখেন তো, ইন্টারনেট আছে? হ্যাঁ আছে তো। কোনো কিছুই দেখাচ্ছে না, কারণ কি? আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেসটাকে একটু আপডেট করে নিই। হ্যাঁ হ্যাঁ, আমরা আপডেটই করে ফেলছি। আপডেট নাও করে দিলাম। এই যে এখানে দেখছেন গ্যালারি আইটেমস, থিম মেম্বার, ইভেন্টস, ফুটার মেনু সব করার অপশন আছে। আপডেট করতে পারছে না। কি সমস্যা হলো? আপনাদের আসছে? সার্চ দিলে কোনো প্লাগইন চলে আসছে না? আমারটাতে কি সমস্যা হলো?
করছে বেশি কাজ করছে আমার সাথে একটা ভিডিও এই থিমটার জন্য নাকি অন্য কোনো কারণে হুম ইন্টারনেট ওয়ার্ক কি বন্ধ হয়ে গেছে ইন্টারনেট চলছে বাট সাইট কাজ করছে না তাহলে ভাই সেগুলোতে অন্য একটা থিম দিয়ে করে চাইলে কি করবো প্লাগইনস তো কাজটা কোনো কিছুই কাজ করছে না এই যে আনএক্সপেক্টেড এরর দেখাচ্ছে হুম না আমারটাতে আসছে না কারণ হচ্ছে ওই থিমটা সম্ভবত সব ব্লক করে দিয়েছে আমার যেটা ধারণা আমি একটু ওটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলি কোনো কোনো সময় প্রবলেমটা দেখা দেয় এরর দেখাচ্ছে হুম অফলাইনে কাজ করার জন্য এই থিমটা অনলাইনের জন্য না না ও কমার্সটা ইনস্টল করবো না আমরা ভিন্ন আরেকটা টেমপ্লেটে যাব তারপরে দেখেন এবার ইউজটা কিন্তু অনেক ফ্রিকোয়েন্ট হয়ে যাবে এটাতে যদিও এই টিমের অন্যান্য কোনো কিছুই আসবে না আমার কিন্তু ইন্টারনেটের যে প্রবলেমটা সেটা কিন্তু চলে গেছে খেয়াল করেছেন কারণ আমি যদি যাই এখানে যদি কোনো থিম অ্যাড করতে চাই লাইক ই কমার্সেরই কোনো থিম আমি সার্চ করলাম একই অবস্থা সার্ভার কনফিগারেশনে প্রবলেম দেখা দিচ্ছে থিমটাকে যেটা ইনস্টল করা হয়েছে এটা একটু ফোল্ডারে জানতো ই কমার্স ডাব্লিউপি কন্টেন্ট থিমস এই যে এলিগেন্ট থিম এটাকে আমরা একটু বাদ দিয়ে দিচ্ছি থিমটাকে আমি বাদ দিয়ে দিয়েছি নতুন একটা থিম আমি ইনস্টল করতে যাচ্ছি না প্রবলেম হয়ে গেছে এরর মারছে সবগুলোতে আচ্ছা লাস্ট ডেতে হাবিব কিছু থিম দিয়েছিল না মনে আছে কিন্তু আমার তো কোনো প্লাগইনও আসছে না প্রবলেমটা কি হলো এটা তো বুঝতে পারছি না ওই থিমটি ইনস্টল দেওয়ার পর অন্য কোনো কিছুই আর কাজ করছে না এখানে কাজ করে কিনা একই অবস্থা ঠিক আছে ম্যাচ হয়ে গেছে
ফ্রেশ ওয়ার্ডপ্রেস নিতে হবে। আমাদের ইনস্টলেশনটা কি ছিল, এবং ফুল অ্যান্ড ফাইনাল ভার্সন কি ছিল? 4.4 না? আপনারাও কি ইনস্টল করেছিলেন? আচ্ছা, আপনারা 4.4 ডাউনলোড করে ইনস্টল করে ফেলেন। ভিডিওটা দিয়ে দিলাম, আমি ইনস্টল দিয়ে জাস্ট অ্যাক্টিভ প্লাগইন বলেছি ও কমার্স ট্যাগ, এটা ডাউনলোড করে নেওয়া হয়েছিল। ইন্টারনেট কানেক্ট হওয়ার সাথে সাথে কাজ করছে। ই কমার্সের একটা ইয়ে চলে আসছে, ঠিক আছে, ফর্ম চলে আসছে। লেটস গো। আমাদের শপিং ইনফরমেশন, কার্ট ইনফরমেশন, চেক আউট ইনফরমেশন, মাই অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে সব চলে আসছে। কন্টিনিউ। ও কমার্সটা হচ্ছে একটা ই কমার্স বানানোর জন্য সবচেয়ে ইজিয়েস্ট একটা ওয়ে ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ, আপনি এই প্লাগইনটি ইনস্টল করলে অনেক কিছু অটোমেটিক চলে আসবে। দেখেন এখান থেকে বলা আছে আপনার মানে স্টোরেজের মানে আপনার যে স্টোরটা বেস কোথায়। আমি বলছি বাংলাদেশ। বাংলাদেশের কোথায় খেয়াল করেছেন? বাংলাদেশ ঢাকা দিয়ে দিচ্ছে। সরাসরি বাংলাদেশ টাকা নিয়ে নিয়েছে, কেজি, বাকিগুলো বাই ডিফল্ট রাখছে। কন্টিনিউ। শিপিং অ্যান্ড ট্যাক্স, আমি বলছি উইল ইউ বি শিপিং প্রোডাক্ট? ইয়েস। উইল ইউ বি চার্জ ইন সেলস ট্যাক্স? আমি যদি চার্জ করি সেলস ট্যাক্স, আমি শিপিং প্রোডাক্ট বলে শিপিং প্রোডাক্ট ইয়েস বলছি। যেমন ডোমেস্টিক শপিং কস্ট, ইন্টারন্যাশনাল শপিং কস্ট আপনি এখান থেকে দিতে পারেন। ডোমেস্টিক শপিং কস্ট আমি 100 টাকা, আর ইন্টারন্যাশনাল 500 টাকা। সরি, পার আইটেম, পার অর্ডার 100 টাকা, পার আইটেম টোটাল অফ এত পার অর্ডার আমি 100 টাকা করে দিচ্ছি, এবং এখানেও দিচ্ছি 500 টাকা। বেসিক ট্যাক্স নিয়ে আমি কোনো চিন্তা ভাবনা করছি না। কন্টিনিউ বলছি। পেমেন্ট, পেমেন্ট কি কি উপায় হতে পারে? পেপাল ইমেল অ্যাড্রেস, আপনার যদি পেপালের এপিআই থাকে তাহলে পেপাল এখানে দেবেন। চেক পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি ডেফিনেটলি হবে। ব্যাংক ট্রান্সফার হতেও পারে, না হতে পারে। আমি বলছি যে ক্যাশ অন ডেলিভারি হবে, আমার যদি পেপাল থাকে পেপাল হবে। পেপালের আইডিটা আমি এখানে সেট করে দিব। আমার পেপাল সেন্ডবক্সে একটা অ্যাকাউন্ট আছে, পেপালের আইডিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। ফর এক্সাম্পল এই অ্যাড্রেসটা হবে কি ক্লায়েন্টের পেপাল অ্যাকাউন্ট ইনফরমেশন। কন্টিনিউ। অলমোস্ট ফিনিশ, রেডি হয়ে গেছে। ক্রিয়েট ইউর ফার্স্ট প্রোডাক্ট আমাকে বলা হচ্ছে। নো থ্যাঙ্কস, প্রোডাক্ট রেডি হয়ে গেছে। আমি আমার ফার্স্ট প্রোডাক্ট ক্রিয়েট করার জন্য যেতে পারি। রিয়েল যে প্রজেক্টগুলো সেগুলো কি হবে? হ্যাঁ, মানে কোনো ট্যাগ হওয়ার কিংবা ভ্যানিশার কোনো কারণ আছে কি? হ্যাঁ, যেহেতু এটা সিএমএস দিয়ে তৈরি করা একটা সাইটের সিকিউরিটি থ্রেট থাকবে।
ঠিক আছে। সো এখানে নতুন নতুন করে দেখেন থিমের জন্য ও কমার্সের জন্য আলাদা একটা প্যানেলই তৈরি হয়ে গেছে, খেয়াল করেছেন না? এই যে ও কমার্সে কার্সার রাখেন, ও কমার্সের অর্ডার, কুপন, রিপোর্ট, সেটিং, সিস্টেম, অ্যাডন্স, অনেক কিছু চলে আসে। রাইট সাইড বারে আরও কি আসে? প্রোডাক্টস, অ্যাড প্রোডাক্টস, ক্যাটাগরিজ, ট্যাক্স, শিপিং ক্লাস, অ্যাট্রিবিউটস, অনেক কিছু অ্যাড হয়ে গেছে ও কমার্স দেওয়ার জন্য। থিমটাতে কি চেঞ্জ এসেছে একটু খেয়াল করেন। কিছু মেনু চলে আসে এদিক দিয়ে, ওকে, কিছু মেনু কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। ই কমার্স রিলেটেড মেনু, কিছু উইজার্ডও তৈরি হয়ে গেছে। আমরা যদি এখন এখানে বসে কিছু প্রোডাক্ট তৈরি করি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের মিডিয়া, ইমেজ, ইনফরমেশন, প্রোডাক্টের ইনফরমেশন, কাস্টম কোনো ফিল্ড থাকলে সেটা, প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন সহ সেটাও আমরা করতে পারি। আগে আমরা ক্যাটাগরি, আগে আপনারা 4-5টা ক্যাটাগরি তৈরি করেন, 5টা ক্যাটাগরি তৈরি করেন, 5টা ক্যাটাগরিতে আমরা 10টা প্রোডাক্ট দিয়ে দিব, ঠিক আছে? আগে 5টা ক্যাটাগরি তৈরি করেন। কোন ক্যাটাগরির প্রোডাক্ট এটা, সেটাতে ক্লিক করলে এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো দেখা যাবে, বুঝতে পেরেছেন? স্লগ, এটা প্যারেন্ট ক্যাটাগরি। This default আপলোড ইমেজ করতে পারি, ক্যাটাগরির আপলোড ইমেজ আমরা করতে পারি। ল্যাপটপে নতুন ক্যাটাগরি তৈরি করলাম, যে ল্যাপটপটা এখানে চলে আসে। নতুন আরেকটা ক্যাটাগরি যদি আমরা তৈরি করি, বেবি ফুড, বেবি ফুড, এটা একটা রুট ক্যাটাগরি হিসেবে আমি তৈরি করলাম। বেবি ফুড চলে আসে। মোবাইল, মোবাইল নামে একটা ক্যাটাগরি তৈরি করছি। অ্যাড নিউ প্রোডাক্ট ক্যাটাগরি দিয়ে আমার মোবাইল ক্যাটাগরিটাও তৈরি হয়ে গেল। খেয়াল করেছেন আমার নাম্বার অফ ক্যাটাগরি এখানে কিন্তু চলে আসছে। আমরা তৈরি করছি প্রোডাক্টের ক্যাটাগরি, ওকে। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমাদের যে থিমটা আছে, যে থিমটা অ্যাক্টিভ আর কি, ওই থিমের বেশ কিছু বিষয় এখানে ইনক্লুডেড। থিম মেম্বার্স আছে, টিম মেম্বার্স, ইভেন্টস আছে, কিছু ফুড মেনু আছে। এটা অ্যাকচুয়ালি রেস্টুরেন্টের একটা ওয়েবসাইট, এই কারণে ওইটা হবে দেওয়া। অ্যাপিয়ারেন্সে আমরা যদি উইজার্ডে যাই, হ্যাঁ ওগুলো ডিসপ্লে করানো যাবে। এই যে ব্লগ সাইড বার, পেজ সাইড বার, আবার মেনু সাইড বার, এখানে ইভেন্ট সাইড বার আছে, কন্ট্রাক্ট সাইড বার আছে, বেশ কিছু বিষয় আছে। আমাদের এই যে ও কমার্স দেখেন, ও কমার্সের ক্যাটাগরিগুলা, ও কমার্সের ক্যাটাগরি, এই যে ও কমার্স প্রোডাক্ট ক্যাটাগরি, রাইট? আমরা যদি এটাকে নেই, উইজারটাতে নিয়ে আমি যদি বললাম ইভেন্ট সাইড বার যেটা আছে, ইভেন্ট সাইড বারে কন্ট্যাক্ট সাইড বার, কন্ট্যাক্ট সাইড বারে না, ও কমার্সের প্রোডাক্টটা ইভেন্ট সাইড বার, ইভেন্ট সাইড বারের মধ্যে দিয়ে দিলাম যে প্রোডাক্ট ক্যাটাগরিটা আমি দিয়ে দিলাম শো হায়ারার্কি অনুযায়ী দেখাবে সেভ। আমরা তো 3টা ক্যাটাগরি তৈরি করেছি, রাইট? এখন ইভেন্ট সাইড বার কোনটা আমার জানা নেই, আমি একটু চেক করে দেখি আমার ইভেন্ট সাইড বার কোনটা। ইভেন্ট সাইড বারে কোনো কিছু আসে নাই, কারণ কি আমাদের ক্যাটাগরিগুলোর মধ্যে কোনো প্রোডাক্ট নেই। আচ্ছা, আমি একটু চেক করি।
এবার একটা কাজ করি, সেটা হচ্ছে যে প্রোডাক্টসে যাই, অ্যাড প্রোডাক্টসে যাই। বেবি ফুডস, হুম, তাই হবে। যে বেবি ফুডস, মিল্ক মনে করেন, giving baby dry cow milk, মনে করেন এটাকে অ্যাজ একটা প্রোডাক্ট হিসেবে আমি নিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করব? এটা হচ্ছে আমার প্রোডাক্ট নেম হবে, ঠিক আছে। তারপরে এই ফিচারটায় আলাদা করে আমি দেখিয়েছিলাম না, ইমেজ সেভ করে মিডিয়া থেকেও তোলা যায়। হ্যাঁ, আবার আমি সরাসরি এখান থেকে আমার টাইমটা বাঁচানোর জন্য সরাসরি কপি করে আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, পেস্ট করে দিয়েছি, তাই না? ইমেজটাও চলে আসে। এখন জেনারেল সেটিং, এসকিউ, আমি এর একটা এসকিউ দিচ্ছি, স্টক কিপিং ইউনিট। রেগুলার প্রাইস আমি বলছি 500 টাকা, সেলস প্রাইস 450 টাকা। ইনভেন্টরি, এটা ইনভেন্টরিতে মেক স্টক, ইন স্টক, কয়টা কোয়ান্টিটি আছে? 100টা কোয়ান্টিটি আছে। অ্যালাউ ব্রেক অর্ডার্স, ডু নট অ্যালাউ, নাই, স্টক, ঠিক আছে। সোল্ড ইনভেন্টরি, ইনভেন্টরি শিপিং, স্টক, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। শিপিং, এর ওয়েট নেই, নো শিপিং ক্লাস, এর ওয়েটটা আমি ধরছি 1, হাইট, উইথ হাইট নেই, ডাইমেনশন নেই, ওয়েট 1 কেজি, ঠিক আছে। আচ্ছা, 1 কেজি। শিপিং ক্লাস, নো শিপিং ক্লাস, এখন পর্যন্ত কোনো শিপিং ক্লাস তৈরি করা হয় না। লিঙ্ক প্রোডাক্ট, কার কার সঙ্গে প্রোডাক্টটা লিঙ্কড হবে সেটা আমরা দিতে পারি। আর মেনু অর্ডার আমরা এখান থেকে বলতে পারি, পারচেস নোট আমরা দিতে পারি। জেনারেলে যদি যাই, জেনারেলে গিয়ে এটা কোন ক্যাটাগরির প্রোডাক্ট? বেবি ফুড, তাই না? বেবি ফুড দিয়েছি, এদিককার সব কিছু ঠিক আছে। আমরা যদি অ্যাডিশনাল কোনো ফিল্ড অ্যাড করতে চাই, সেটা এখানে কাস্টম ফিল্ড অ্যাড করতে পারি প্রোডাক্টের জন্য। সেটা অ্যাড না করে আমি প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, আমি প্রোডাক্টের একটা শর্ট ডেসক্রিপশন মনে করেন এখান থেকে কপি করে আমি জাস্ট আমার জানা থাকবে প্রোডাক্টের ডেসক্রিপশন, সেটা আমি এখানে দিয়ে দিলাম যাতে শর্ট প্রিভিউ আকারে দেখায়। সো এই প্রোডাক্টটাকে যদি আমরা পাবলিশ করি, এখানে আরেকটা জিনিস অ্যাকচুয়ালি আছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ। সো আমরা এখান থেকে এই ইমেজটাকে, প্রোডাক্ট ইমেজটাকে মেলটাকে সেভ করে নিলাম। সো এখানে গিয়ে
set product image, select file, যে মিল্ক আপলোড হয়ে গেছে, ঠিক আছে। এটা টিক মার্কস করে সেট করে দিলাম। আমি ইউআরএল ক্যাপশন, আমি ক্যাপশনে দিয়ে দিতে পারি ইমেজ ক্যাপশন, তাই না? এখানে একটা আমি ইমেজ হিয়ার বলে দিচ্ছি, অল টেক্সট মিল্ক বলছি, সেট প্রোডাক্ট ইমেজ। আমার প্রোডাক্টের ইমেজও সেট হয়ে গেল। প্রোডাক্ট গ্যালারি, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, লাইক প্রোডাক্টের নিচ দিয়ে যখন গ্যালারি ইমেজ দেখাবে 4-5টা একসাথে, আমি যেমন তার 4-5টি ইমেজ যদি অ্যাড করতে চাই সেটাও কিন্তু এখানে অ্যাড করতে পারি। সো প্রোডাক্টটা যখন আমি আপডেট করে দিলাম, ইমেজ গ্যালারিও তৈরি হবে স্পেসিফিক প্রোডাক্টের। এখন একটু চেক করে দেখি যে আমরা যখন এখানে যাচ্ছি, রুটে যাচ্ছি, হোমে, কই গেল আমাদের ইয়েটা, আমাদের উইজার্ড লোকেশনে আমরা ক্যাটাগরি দিয়েছিলাম, সেই ক্যাটাগরিগুলো পাচ্ছে না কেন? অ্যাপিয়ারেন্স উইজার্ড, ইভেন্টসের মধ্যে ছিল ও কমার্স ক্যাটাগরি। আচ্ছা, এখানে গিয়ে দেখি ব্লগ সাইড বারে যদি পাওয়া যায়, এটা হচ্ছে ব্লগ সাইড বার, রাইট সাইড বার, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ কিন্তু পাওয়া যাচ্ছে, খেয়াল করেছেন? কারণ এর মধ্যে আমরা যদি বেবি ফুডে যাই, বেবি ফুডে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে। আমার যদি একাধিক প্রোডাক্ট হতো তাহলে পাশাপাশি চলে আসতো। মানে এই আদার সাইড বারগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না, সো এগুলো সবই কাস্টম করতে হবে, ভেঙে গেছে আর কি টেমপ্লেটটা। টেমপ্লেটটা অ্যাকচুয়ালি ওই মানের না, হ্যাঁ, আমরা যে মানটা মনে করছিলাম। আমি যদি অ্যাড টু কার্ট করি, এটা কিন্তু কার্টে চলে গেছে প্রোডাক্ট। আমি যদি ভিউ কার্ট করি, একটু খেয়াল করেন, কার্টে আমার প্রোডাক্টটা শো করছে। 450 টাকা করে দিয়েছিলাম না, আমার শপিং কার্ট কিন্তু চলে আসছে। সো টেমপ্লেটের উপরে কিন্তু টোটাল এই সব কিছু নির্ভর করবে। হ্যাঁ, হাবিব একটা টেমপ্লেট ডাউনলোড করেছিলেন লাস্ট ডেতে ও কমার্সে, মনে আছে? এই টেমপ্লেটটা একটু দেন তো। কোনটা? শো জুমলা, কিন্তু জুমলা হুম আজকে সাথে ক্লাস আছে। হুম yes, yes.
দিয়েছেন না? কোনটা? ওয়ার্ডপ্রেস ও কমার্স থিম এর মধ্যে কোনটা কোনটা ভালো? শপস্টিক লাইট। এটা স্যার আপনি করেছিলেন শপস্টিক দিয়ে ডব্লিউ শপ। আচ্ছা, লাস্টেরটা আমি একটু দিয়ে দেখি। অ্যাক্টিভ করে ফেলি। আচ্ছা, ডব্লিউ শপ না? এখানে দেখেন, এখানে কিন্তু সিম্পল একটা অবস্থা চলে আসছে, এবং এই সিম্পল অবস্থাতে আমরা যদি বেবি ফুডে ক্লিক করি, আমার একটা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে। যেহেতু আমার একটা প্রোডাক্ট আছে, একটা প্রোডাক্ট এখানে দেখাচ্ছে এই থিমের জন্য। ওকে, সেলটা হচ্ছে, কারণ হচ্ছে আমি দুইটা প্রাইস দিয়েছি। আমার আগের প্রাইস ছিল 500 টাকা, এখন হচ্ছে 450 টাকা। আমি সেলে বিক্রি করছি। আমি যদি প্রিভিয়াস প্রাইস না দেই, যে আমি সেল প্রাইসই হচ্ছে আমি দিয়ে দেই, তাহলে কিন্তু ওই প্রোডাক্টটাকে আর সেল দেখাবে না। দেখেন, আমি আরেকটা প্রোডাক্ট অ্যাড করব কিছুক্ষণের মধ্যেই। থিম চেঞ্জ করে নিতে পারি আমরা। থিমটা অ্যাকচুয়ালি আমরা যখন কোনো প্রোডাক্ট তৈরি, কোনো সাইট তৈরি করব, ডেফিনেটলি থিমটা ইম্পর্টেন্ট আর কি। কিন্তু থিমটা আগে থেকেই রেডি থাকতে হবে। সো বেবি ফুডের একটা ছিল, আমরা একটা ল্যাপটপ প্রোডাক্ট বা একটা মোবাইল অ্যাড করি। এখন সবচেয়ে কোন মোবাইল ভালো? সনি আইফোন 6 না? অনেক দাম, এত টাকা মোবাইল কি করবে? ইন্টারনেটও স্যার তার নিজস্ব অ্যাপ, যা অ্যাপ্লিকেশন, যে কোনো অ্যাপ্লিকেশন হবে তার নিজস্ব জায়গায় ভাইরাস যেন না বাই আইফোন 6, $539। প্রোডাক্টের ডিটেলে যাওয়া যাবে না? মডেল টডেল সব বলে দিচ্ছে। জাভাস্ক্রিপ্ট অথবা ফ্ল্যাশ, জাভাস্ক্রিপ্ট প্রবাবলি। কোনো কিছু কাজ করে না, ঘটনা কি? অ্যাপেলের সাইটে আসলাম, বাট কিছুই কন্টিনিউ তো ডিসেবল হয়ে আছে। অ্যাপেলের সাইট থেকে যাওয়া যাবে না। অ্যাপেল তো অ্যাপেলের মতো লেখা, যারা অ্যাপেলের ইয়ে আর কি, সব কিছু কত সুন্দর করে দিয়েছে, খেয়াল করেছে? মনে করেন এই ইনফরমেশনটা
সিম্পলি এই ইনফরমেশনটা আমরা এখানে পুট করছি, ঠিক আছে? iPhone 6 SKU 2 দিচ্ছি, রেগুলার প্রাইস বা সেলস প্রাইস, বলছি সেলস প্রাইস আমি কিন্তু এখন আর দিচ্ছি না, রেগুলার প্রাইস দিচ্ছি 80,000, তাই না? এখন ইনভেন্টরি ইন স্টক, ম্যানেজ স্টক, স্টক কোয়ান্টিটি 50, স্টক স্ট্যাটাস ইন স্টক, জেনারেলে যাচ্ছে, সেলস প্রাইস দিচ্ছি না, কোনো সেল নেই এখন। শর্ট ডেসক্রিপশন থেকে আমি একটা ডেসক্রিপশন নিয়ে দিয়ে দিতে পারি, শর্ট একটা ডেসক্রিপশন, তাই না? আমি একটা লিখেই নিলাম একটা শর্ট ডেসক্রিপশন, একটা সিম্পল একটা শর্ট ডেসক্রিপশন আমাকে এখানে লিখতে হবে প্রোডাক্ট সম্পর্কে সুন্দর করে। এখন প্রোডাক্টের ইমেজটা, তাই না? আমার অ্যাপেলের ইমেজটা দরকার, ঠিক একটা সুন্দর ইমেজ আমরা নিয়ে নিব, এটা না অথবা এটা, ইমেজ নিলাম, অ্যাড প্রোডাক্টের ওখানে গিয়ে এটা কোথায় যাবে? মোবাইলে যাবে, তাই না? প্রোডাক্ট ইমেজ, সেট প্রোডাক্ট ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, ডেস্কটপ, এই যে আপনি সেট প্রোডাক্ট করে দিলাম। এখন আমার যদি মনে হয় যে না আমি আরো 2টা ইমেজ বা আরো 3টা ইমেজ দিব, AWP1, AWP2, আবার এটাও একটা কালার, সেভ ইমেজ 3, হ্যাঁ গোল্ডেনের দাম বেশি। সো আমি যদি বলি যে অ্যাড প্রোডাক্ট ইমেজ গ্যালারি, গ্যালারি তৈরি করতে যাচ্ছি, আপলোড করে নিচ্ছি ফাইলগুলো, ওয়ান টু হয়ে গেল, 3, তিনটে একসঙ্গে দিলাম, তিনটাই সিলেক্ট করেছে, দেখেন তিনটাই একসঙ্গে আপলোড হবে। অন্যান্য সিএমএসে কিন্তু এই ফ্যাসিলিটিগুলো নেই, আমি খালি ধরে এনে ছেড়ে দিলেই এটা আপলোড হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার ওয়াইজ আপনি ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ ক্রিয়েট করার সিস্টেম আছে। আমি ফার্স্ট একটা ইমেজ এটাকে অ্যাড করছি গ্যালারিতে, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ, এটাকে অ্যাড করছি, 2টা ইমেজ অ্যাড করেছি, অ্যাড প্রোডাক্ট গ্যালারি ইমেজ গোল্ডেন, না এটা না, এটাকে অ্যাড করেছি, হ্যাঁ 3টা আমি গ্যালারি ইমেজ অ্যাড করেছি। এখন এটাকে আমি পাবলিশ করে দিচ্ছি। সো আমাদের এই সিম্পল টেমপ্লেটে সাইটের হোমে যদি যাওয়া যায়, হোমে গিয়ে কিন্তু কোনো প্রোডাক্ট দেখা যাচ্ছে না, হ্যালো ওয়ার্ল্ড বলছে, রাইট? সো এখানে যদি আমাদের প্রোডাক্ট দেখতে হয় তাহলে আমাদের একটা বেসিক চেঞ্জ করতে হয়, যে আমার হোম পেজে যদি আমি প্রোডাক্টগুলো দেখতে চাই, হোম পেজে আমরা এই উইজেটগুলো কি বন্ধ করে দিতে পারি না? এই যে রিসেন্ট, কমেন্টস, আর্কাইভ, ক্যাটাগরিজ সব বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে হোম পেজেই যদি আমরা আমাদের প্রোডাক্টের ইনফরমেশনগুলো দেখতে চাই, এই জায়গাটাতে সেটিংসে জেনারেল সেটিংস আছে,
এটা ই কমার্স, এই যে ইনফরমেশনগুলো জেনারেল সেটিংসে সাইটের টাইটেল, ট্যাগলাইন, অ্যাড্রেস, এগুলো সব আমরা নর্মালি দিয়ে থাকি। ওকে, রাইটিংয়ে এটা অ্যাকচুয়ালি কমেন্টসের জন্য, যে কমেন্টসগুলো কীভাবে আসবে, কমেন্টস কোথায় ঢুকবে, সে বিষয়গুলো এখানে ম্যানেজ করার জন্য। রিডিংটার ক্ষেত্রে যে বিষয়টা আছে যে ফ্রন্ট পেজ ডিসপ্লে ইওর লাস্ট পোস্ট, ঠিক আছে? ফ্রন্ট পেজে কি ডিসপ্লে করবে? স্ট্যাটিক পেজ ডিসপ্লে করবে। ফ্রন্ট পেজে আমি এখান থেকে সিলেক্ট করে দিব আমার কি ডিসপ্লে করবে, সব। আর পোস্ট পেজে কি ডিসপ্লে করবে? পোস্ট পেজে আমি বলবো আমার সব ডিসপ্লে করবে। ব্লগ পেজ, শো, অ্যাটমোস্ট, এগুলো সব বিষয় দেওয়া আছে। তাহলে আমরা কোথা থেকে করলাম? সেটিংসের মধ্যে রিডিংয়ে এসে যে চেঞ্জটা করব, এই চেঞ্জ করাতে আমাদের হোম পেজে আর কি ব্লগ ডিসপ্লে করবে না, হোম পেজে তখন আমার প্রোডাক্ট ডিসপ্লে করবে। ঠিক আছে, দুইটা প্রোডাক্ট আমার চলে আসে। আমার এখানে একটা প্রোডাক্ট ছিল, এটাকে সেল দেখাচ্ছে, এটা কি সেল দেখাচ্ছে? এটাকে কিন্তু সেল দেখাচ্ছে না। এর মানে হলো যে স্টক আছে। হ্যাঁ, না না, এটা রেগুলার প্রাইস, রেগুলার প্রোডাক্ট। আমি এটা সেল বলতে বোঝায় হচ্ছে ডিসকাউন্ট দেওয়া। অনেক সময় বলে না যে দোকানে সেল চলছে, বিভিন্ন রকমের ডিসকাউন্ট দেওয়া। এখানে 500 টাকার প্রোডাক্ট, এটা 450 টাকায় দিচ্ছে, বাট এটার কোনো, হ্যাঁ, সেল আছে, এটার কোনো সেল নেই। 5,000 একটা কার্ড দেওয়া হ্যাঁ, কাটা আছে আর কি, 500 টাকা এটা কাটা আছে। সো আমি বিভিন্ন ক্যাটাগরির উপর বেস করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করতে পারি, এবং আরও অনেক উইজার্ড আছে যেটা আমরা বিভিন্ন জায়গায় কিন্তু প্লেস করতে পারি। সো এই টেমপ্লেটটাতেই যদি আমরা যাই, এই টেমপ্লেটটাতেই উইজার্ড সেকশনে কি কি উইজার্ড আছে একটু দেখি। উইজার্ড সাইড বা লেফট এটাকে বলা হচ্ছে। আমি সার্চ, রিসেন্ট পোস্ট, রিসেন্ট কমেন্টস, ক্যাটাগরিজ, মেটা, আর্কাইভ সব বাদ দিয়ে দিচ্ছি। এটা সাইড বার হেড, সাইড বার টপ 1, সাইড বার টপ 2, সাইড বার ফুটার 1, ফুটার 2, 3, 4, 5, বেশ কিছু উইজার্ড এরিয়া কিন্তু এখানে রয়েছে। এখানে আরেকটা আছে। হ্যাঁ, ও-কমার্স প্রোডাক্ট ট্যাগ, ও-কমার্স রিসেন্ট রিভিউ, ও-কমার্স টপ রেটেড, ও-কমার্স রিসেন্টলি ভিউড। মনে করেন আমি যে এটাকে আমি লাইক ফুটার 1-এ দিয়ে দিলাম, লাইক ফুটার 1-এ রিসেন্ট ভিউড প্রোডাক্টটা দেখাবে, রাইট? সো রিসেন্ট ভিউড প্রোডাক্টটা আমি এখানে দেখাতে চাচ্ছি। আমি রিসেন্টলি ভিউ করেছি কোনো প্রোডাক্ট, আমি যদি এখান থেকে লোড দেই, ফুটার 1 পজিশন বলছে। ফুটারে আমার সম্ভবত 4টা পজিশন থাকবে, এখানে 5টা পজিশন আছে, তার মধ্যে সব বাদ দিয়ে দিয়েছি না? আমি যদি কোনো একটা প্রোডাক্টকে ভিউ করি, ভিউ করলাম, তো খেয়াল করেছেন এই প্রোডাক্ট ডেসক্রিপশন সহ সব চলে আসে। হ্যাঁ, যেটা আমরা ডিটেলে দিয়েছিলাম, এই ডেসক্রিপশন, কোনো রিভিউ থাকলে রিভিউ আসবে। এটা অনেক সুন্দর করে লিখতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? সুন্দর করে আপনাকে লিখতে হবে। আমি ইওর রেটিংস, আমি লাইক রেটিং দিয়ে সাবমিট করে দিলাম। প্লিজ টাইপ এ কমেন্টস, আমি কিন্তু কমেন্টস লিখি নাই। কমেন্টস সাবমিট করলাম, আমার একটা রেটিংস রিভিউ প্রোডাক্ট, যে রিসেন্টলি ভিউড প্রোডাক্টে আমার এই প্রোডাক্টটা চলে আসলো, যেটা আমি কিছুক্ষণ আগে অ্যাড করলাম। খেয়াল করেছেন? রিসেন্টলি ভিউড প্রোডাক্টে এটা চলে আসলো। তার মানে আমি কি করতে পারি? আমি এটাতে এখন ভেরি সিম্পল দেখাচ্ছে, বাট এর যে পজিশনগুলো আছে, পজিশনগুলোতে বিভিন্ন ধরনের উইজার্ড প্লেস করে এটাকে টোটালি ই কমার্সের মুডে নিয়ে আসতে পারি। বুঝতে পারছেন? তাহলে আমাদের এই কাজটা করার জন্য যে উইজার্ডগুলো আছে, সেই উইজার্ডের ইউজ আমাদের শেখার জন্য নাম্বার অফ ক্যাটাগরি, নাম্বার অফ প্রোডাক্ট তৈরি করতে হবে। হ্যাঁ, নাম্বার অফ ক্যাটাগরি, নাম্বার অফ প্রোডাক্ট তৈরি করে এই উইজার্ডগুলো, উইজার্ডের শপিং কার্ট, আমি যদি ও কমার্স কার্ট বলি, ও কমার্স কার্টটা আমি ডিসপ্লে করাতে চাচ্ছি আমার সাইড বা টপে। আমি বলছি সাইড বা টপে আমার ও কমার্স কার্টটা ডিসপ্লে করবে।
তাহলে কার্ট বিষয়টা কি একটু খেয়াল করি। এখান থেকে যদি যাই, এই যে সাইড বা টপে কি কার্ট, আমার শপিং কার্ট, একটা প্রোডাক্ট আমার কার্টে আছে, রাইট? আমি যদি এই মিল্কটার পরিবর্তে আমি আরেকটা প্রোডাক্ট কার্টে অ্যাড করি, এই যে অ্যাড টু কার্ট করাতে ওইটাও কার্টে চলে গেছে, খেয়াল করেছেন? উপরে আমার কার্টে এটা চলে গেছে। এটা যদি এখানে দেখতে আপনার ভালো না লাগে, অন্য কোথাও প্লেস করেন, যেটা আপনার ইচ্ছে, যেখানে প্লেস করার ইচ্ছে সেখানে আপনি প্লেস করে জিনিসটাকে সুন্দর করেন। এই বিষয়টাকে কি বোঝাতে পারছি? সো উইজার্ডগুলো হচ্ছে বিভিন্ন এরিয়াগুলোতে প্লেস করার জন্য। আর অটোমেটিক ই কমার্সের জন্য যে ও কমার্স আমরা প্লাগইনটি ইনস্টল করেছি, তার মাধ্যমে কিছু উইজার্ড এরিয়াতে চলে আসে। আর ওই উইজার্ডগুলো আমরা প্লেস করবো কোথায়? টেমপ্লেটের বিভিন্ন লোকেশনে। হ্যাঁ, আমরা প্রোডাক্টগুলো তৈরি করব আমাদের মতো করে, আমাদের ইচ্ছে মতো, আমাদের ক্যাটাগরি ওয়াইজ, আমাদের প্রোডাক্ট, আমাদের ট্যাগ, সব কিছু আমরা আমাদের ইচ্ছে মতো তৈরি করব। তো সাইটটাকে অটোমেটিক যে ফিচারগুলো, এখানে কিন্তু কোনো এরর নেই। আপনি প্রোডাক্ট ডিসপ্লে হচ্ছে, প্রোডাক্ট কার্টে অ্যাড করা যাচ্ছে, কার্ট থেকে চেক আউট করা যাচ্ছে, চেক আউট থেকে অর্ডারও করা যাবে, এভরিথিং করা যাবে। তবে যদি ভিউ কার্ট বলি, এই যে আমার শপিং কার্টটা ডিসপ্লে করছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে ৮০,৫৫০ টাকা, শিপিং ১০০ অ্যাড হয়ে গেছে। টেমপ্লেট, আচ্ছা, দ্য শপ। আচ্ছা, তো ভালো, তাহলে ওইটা সবাইকে দিয়ে দেন, ঠিক আছে? তারপরে ওরা যখন যাবে, ওরা তো এ থেকে নিতে পারবেন, ইনস্টল থেকে। অ্যাক্টিভ, এখন ওয়ার্ডপ্রেসে এটা কাজ করছে, এখন কাজ করতেছে। এইটা না, দেখি আমাদের অবস্থাটা কি দাঁড়ায়। হ্যাঁ, কার্টের অবস্থাটা এটা, ফ্রি শিপিং, ফ্রেন্ডশিপিং আছে, যে বিভিন্ন কার্টের যে ইনফরমেশনগুলো, সিম্পল পেজগুলো, সেটাও চলে আসে। আমি যদি হোম পেজে যাই, হোম পেজে সুন্দর একটা স্লাইডার দেখা যাচ্ছে, স্লাইডারটাও প্রবাবলি চেঞ্জ করা যাবে। আর শপে দেখছেন প্রোডাক্ট ক্যাটাগরিগুলো অনেক সুন্দর করে চলে আসছে, এবং সেই ইমেজগুলোকে সুন্দর করে অ্যাডজাস্ট করে ফেলেছে। এখানে টেমপ্লেটের উপরেই ম্যাক্সিমাম জিনিসগুলো কিন্তু নির্ভর করছে। সো এটাকে যদি আমরা, এই যে রেটেড প্রোডাক্ট 5 রেটিং পেয়েছে সে, এটা যদি ডিটেলে যাই, ডিটেলটাকে কেমন করে দেখায় একটু দেখি। আইফোন 6-এর ডিটেলটা এই যে অর্গানাইজ ভাবে চলে আসে। এখন আমাদের এটা দেওয়ার সময় সুন্দর করে দিতে হবে আর কি। তারপরে হচ্ছে এই যে গ্যালারিগুলো, গ্যালারি ইমেজ, তাই না? আমি যেটা আপলোড করেছিলাম সেই ইমেজগুলো সব দেখা যাচ্ছে। মানে একটা প্রোডাক্ট হ্যাঁ, ইমেজ আমি দেখাচ্ছি, বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে যে কার্টটা আছে, আমি যদি বলি অ্যাড টু কার্ট, এটা কার্টে অ্যাড হবে। কার্টের পজিশনটা হয়তো ঠিক নেই। আমি যদি কার্টটা দেখতে চাই, যে ভিউ কার্ট, আমি যদি বলি ভিউ কার্টে গেলে আমার প্রোডাক্টটা এখান থেকে দেখা যাচ্ছে। এই ভিউ কার্ডটা তো আমরা দেখতে পাবো না। হ্যাঁ, আপনারাও দেখতে পারবেন, যে কেউ দেখতে পারবে। এটা ক্লায়েন্ট এন্ড, এটা তো ক্লায়েন্ট এরিয়া। এই ভিউ কার্ড করতে গেলে তো ক্লায়েন্ট লগইন এরিয়া থাকতে হবে না, এখনো লগইনটা থাকতে হবে না, লগইন করতে হবে পরে, যে প্রসিড টু চেক আউট। চেক আউটে এসে আপনাকে বিলিং ডিটেলস দিতে হবে, শিপিং ডিটেল, অ্যাড্রেস দিতে হবে। সো ইনফরমেশনগুলো আপনাকে পুট করতে হবে। ইয়ার অর্ডার আমাকে বলা হচ্ছে, যেটা হচ্ছে আমার অর্ডার। ক্যাশ অন ডেলিভারি, পে উইথ ক্যাশ আপন ডেলিভারি, প্লেস অর্ডার। প্লেস অর্ডার বললে অর্ডারটা প্লেস হয়ে যাবে। বুঝতে পারছেন যে এই কাজগুলো কি আমাদের করতে হয়েছে? যারা কোঅর্ডিনেটর করেছেন, বিশেষ করে ফয়েজ, জহুরুল, তখন কিন্তু এই কাজগুলো আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, প্রচুর কোড আমাকে লিখতে হয়েছে, তাই না? বাট এখানে এটা বিল্ট ইন, আপনি অ্যাড করে দিচ্ছেন, সরাসরি চলে আসছে। বুঝতে পেরেছেন না? আচ্ছা, আমি যদি একটা অর্ডার প্লেস করি,
উনি ছিলেন না, ঠিক আছে। ঠিক আছে, এখানে কিন্তু সব বাংলাদেশি অ্যাড্রেস ট্যাড্রেস সব চলে আসে, খেয়াল করেছেন না? আচ্ছা, কান্ট্রি যেহেতু বাংলাদেশ সিলেক্ট আছে, এটা অটোমেটিক এটা চলে আসে। পোস্টাল বা জিপ কোড, আমার অর্ডারটাই এটা। এখন এই অর্ডারের ইনফরমেশনটা আমি ভালো মতো চেক করলাম, ক্যাশ অন ডেলিভারি বলে আমি প্লেস অর্ডার করে দিলাম। অর্ডারটা প্লেস হয়ে গেছে, অর্ডার রিসিভড, খেয়াল করেছেন? থ্যাংক ইউ, ইউর অর্ডার হ্যাজ বিন রিসিভড, অর্ডার নাম্বার 21, ডেট ডিসেম্বর 25, টোটাল এত টাকা, পেমেন্ট হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। অর্ডার ডিটেলটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, কাস্টমার ডিটেলটা আপনাকে দেখিয়ে দিচ্ছে, বিলিং অ্যাড্রেস দেখাচ্ছে, শিপিং অ্যাড্রেস দেখাচ্ছে। বুঝতে পেরেছেন? বিলিং আর শিপিং এর মধ্যে পার্থক্য কি? বিলিং হচ্ছে কোথা থেকে টাকা নেবে, কোথায় গিয়ে প্রোডাক্ট দেবে, পৌঁছে দেবে, দুইটা আলাদা হতে পারে, ঠিক আছে, দুইটা আলাদা হতে পারে। এটা এডিটও করা যায়, আপনি চাইলে এখন এটাকে এডিট করে দিতে পারেন। আচ্ছা, এখন এই এডিট করার সাথে এই এডিট ফাংশনটা আমার কাছে চলে আসবে। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, অ্যাডমিন প্যানেলে গিয়ে ও কমার্স অর্ডারসে যদি যায়, এই যে 21 অ্যাডমিন শফিউল আলম মানে শাহিল আলম একটা অর্ডার করেছে, অর্ডার হচ্ছে অ্যাডমিন করেছে, মানে আমার না, আমি যেহেতু অ্যাডমিন হিসেবে ইউজার লগ ইন আছি না, তো কে অর্ডার করেছে, শিপিং কোথায় করতে হবে, কত টাকার অর্ডার, আমি যদি এখানে এই অর্ডারের ডিটেলটা দেখতে চাই, দিস টাইপ অফ লিঙ্ক, আমি কি দিয়ে এটাকে লিঙ্কটা ওপেন করতে চাচ্ছি সেটা করতে পারি। শিপ টু, এটা ক্লিকেবল দেখাচ্ছে, ডেট অ্যাড্রেস দেখাচ্ছে, এখান থেকে যেটা দেখা যায় কমপ্লিট, আর এখান থেকে ভিউ, আমি যদি ভিউ করি অর্ডারটা, দেখুন পুরো ইনভয়েস আমাকে দেখিয়ে দিচ্ছে। ইনভয়েসটা খেয়াল করেছেন? পুরো ইনভয়েস আমাকে এখান থেকে দেখিয়ে দিচ্ছে যে এই ইনভয়েসের এগেনস্টে অর্ডার হয়েছে। হ্যাঁ, সো আমরা এটা কমপ্লিট ই কমার্স কীভাবে তৈরি করা যায় একটা সিএমএস এর মাধ্যমে কত সহজে, রাইট, সেটা কিন্তু একটু দেখলাম, যে যার মাধ্যমে আমরা খুব দ্রুত কিন্তু একটা কাজ করে ফেলতে পারি। ওকে, আমাদের তো ছোটো ছোটো 2-3টা ক্যাটাগরি করেছি, দুইটা প্রোডাক্ট অ্যাড করেছে, ঠিক তেমনটা মনে হচ্ছে না আমার। যদি নাম্বার অফ প্রোডাক্ট আমরা অ্যাড করি, সব কিছু যদি ঠিকঠাক মতো ইমপ্লিমেন্ট করি, তাহলে দেখা যাবে যে অনেক কিছু অনেক সুন্দর করে দেখাচ্ছে। হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, ক্লাস হবে, ঠিক আছে। বুঝতে পারছেন বিষয়টা, যে এখানে কিন্তু কাজ করার ক্ষেত্রটা খুব কম, আপনাকে শুধু প্রোডাক্ট টেমপ্লেটটা চুজ করার পর ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট ইমপ্লিমেন্ট করে উইজেটগুলো জায়গা মতো প্লেস করে দিতে হবে, তাহলে সব কিছু কিন্তু এর মধ্যে রেডি। বাট প্রোডাক্ট যখন করবেন, অ্যাড করবেন, সেটা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী, ক্লায়েন্ট যেভাবে দেবে সে অনুযায়ী আপনাকে তুলতে হবে, এটাই একটা চ্যালেঞ্জ, আদারওয়াইজ অন্য কোনো চ্যালেঞ্জ এখানে নেই। সো নেক্সট মঙ্গলবার যেটা করবেন, একটা সুন্দর ই কমার্স টেমপ্লেট, যাই হোক যেখান থেকে পারেন সুন্দর টেমপ্লেট নামে একটা ই কমার্স সাইট আপনারা বানিয়ে নিয়ে আসবেন। এবার নেক্সট ডে থেকে টেমপ্লেট এডিটিং অ্যান্ড ডেভেলপমেন্টের দিকে মুভ করবো। ফার্স্টের দিনে আমরা টেমপ্লেট এডিটিং দেখবো, তারপর দিন থেকে টেমপ্লেট কীভাবে আমরা তৈরি করতে পারি, বা র টেমপ্লেটকে কীভাবে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করা যায়, সে বিষয়গুলো আমরা দেখব। এই মেনুগুলোও কাস্টমাইজ করা যায়, আপনি সম্ভবত মিস করেছেন, সেকেন্ড ক্লাসের ভিডিওটা দেখেন, সেকেন্ড ক্লাসের ভেতরে আছে।